সঠিক বিচারের অভাবে বারবার হাহাকার করতে হচ্ছে এই রাজ্যের মানুষকে, এবং সেটার পিছনে যে একটি বিশেষ সমীকরণ কাজ করছে সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরবার চেষ্টা করব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আচ্ছা, খেয়াল করে দেখেছেন সেটা রেশন দুর্নীতি হোক, সেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, সেটা অভয়াকাণ্ডের বিচার হোক, মানে এই ধরনের যে সমস্তগুলো, এমনকি এই এসআইআর পর্বে যে সমস্ত বিচার প্রক্রিয়াগুলো চললো এখনো পর্যন্ত, গতকাল পর্যন্ত, এছাড়াও আরো প্রচুর মামলা আছে। সেই মামলাগুলোতে সাধারণ মানুষজন, তাদের তো একটা কনসেপশন থাকে যাকে বলে দেখে শুনে বুঝে সাধারণ মানুষের কিন্তু একটা অনুমান তৈরি হয়, কিন্তু এই অনুমান আর প্রমাণ এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। আপনি কাউকে একজন অপরাধী বলে হয়তো পুরোপুরি নিশ্চিত মন থেকে, কিন্তু আপনি আইনের চোখে তাকে ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত বলতে হবে যতক্ষণ পর্যন্ত না উপযুক্ত তথ্য প্রমাণ সহকারে আপনি আদালতকে সন্তুষ্ট করতে পারছেন যে ইয়েস, ওই লোকটা অপরাধী। এবং তার জন্য আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার যে সিস্টেমগুলো আছে, পুলিশি ব্যবস্থা, থানা, পুলিশ, এসপি, এসডিও, ডিএম, এইগুলো যেমন আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা অংশ, পুলিশ একটা অংশ, তেমনি তার সাথে রয়েছে তদন্তকারী বিভিন্ন সংস্থা। রাজ্যের ক্ষেত্রে সিআইডি আছে, আরো বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে তদন্তের ক্ষেত্রে, বিভিন্ন আলাদা আলাদা তদন্তের ক্ষেত্রে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে তদন্তের ক্ষেত্রে, তেমনি কেন্দ্রীয় স্তরে আর কি সিবিআই আছে, ইডি আছে, এবং আর্থিক দুর্নীতির ক্ষেত্রে ইডি এবং এনআইএ। এখন এ বাদেও আরো ছোটখাটো বিভিন্ন সংস্থা থাকতে পারে যেগুলোর নাম এই মুহূর্তে আমি মনে করে উঠতে পারছি না, কিন্তু এই ব্যবস্থার মধ্যে দিয়ে কি ঘটে মূলত, একটি অপরাধ যদি সংগঠিত হয় তাহলে সেই অপরাধটার প্রথমে একটি অভিযোগ হয়, সেটার নাম ধরে নিই আমি এফআইআর। যদি সেই এফআইআর হওয়ার পর বা অভিযোগ একটা কোথাও একটা সাবমিট হওয়ার পর সেটা যদি থানাতে নাও হয়, প্রশাসনিক কোনো দপ্তরে যদি তার কোনো রকম সুযোগ থাকে সেই অভিযোগ জানানোর, এমনকি নির্দিষ্ট কোনো সংস্থার কাছেও ডিরেক্টলি যদি কোনো অভিযোগ যায়, পরবর্তীতে সেই সংস্থা সেটাকে এফআইআর হিসেবে মানে এফআইআর রুজু করে তদন্ত করে, অথবা সরাসরি আদালতে শরণাপন্ন হওয়া, মূলত বিষয়টা হচ্ছে যে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে শাস্তি প্রদানের ব্যবস্থা করা। এই তো আদালত বা বিচার ব্যবস্থা বা আমাদের প্রশাসনিক ব্যবস্থার মোটামুটি একটা সামগ্রিক নিয়ম। কিন্তু সব শেষ পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছে কোন জায়গাটায়? সব তদন্তের ক্ষেত্রে, সব মামলার ক্ষেত্রে খেয়াল করুন শুধু দর্শকবৃন্দ, ওই আদালতে গিয়ে কিন্তু যেন আদালত যখন সেই রায়গুলো দিচ্ছে, এই বাংলার মানুষ যারা এই পুরো অপশাসনটার ওপরে বীতশ্রদ্ধ হয়ে উঠেছে, তাদের যেন কিছুতে সেই রায়গুলো সন্তুষ্ট করতে পারছে না। সদ্য সমাপ্ত এসআইআর মামলার গতকালকের যে রায়, সেটাও বহু মানুষকে সন্তুষ্ট করতে পারেনি, আমাদেরকেও পারেনি। আমরা সেই প্রশ্ন এই ঠিক আগের এপিসোডটাতে তুলেছি তথ্য প্রমাণ দিয়ে, এবং সংবিধানের পরিচ্ছেদ আর্টিকেল 326 এর যে ধারা আছে, এই রায় যে তাই সেই ধারাকে অমান্য করেছে, অসাংবিধানিক একটি রায়, সেটা আমরা এই প্রশ্ন তুলেছি। কিন্তু আসুন আসল প্রশ্নে। আপনি খেয়াল করে দেখুন যে কোনো একটি তদন্ত, সেটা গরু পাচারকারী তদন্ত, সেটা ধরুন কয়লা তদন্ত, সেটা কি বলে ওটাকে, এই রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, তার আবার বিভিন্ন ধাপ, সবচেয়ে দৃষ্টান্তমূলক জিনিস যেটা অভয়াকাণ্ড, তার যে তদন্ত, একটা জিনিস মানে দেখে আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে
যে এমন একটা সিস্টেম, এমন একটা চেন এই রাজ্যের রাজ্য সরকার বলুন, এই রাজ্যের শাসক দল বলুন, তারা বানিয়েছে। অবশ্যই স্বীকার করতে হবে সেটা তাদের উদ্দেশ্যের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখতে হয়, একটি রাজ্যের শাসক দলের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, কিন্তু একটি রাজ্যের শাসক দলের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন, তারা এখনো পর্যন্ত তাতে সাকসেসফুল। এসআইআর মামলাটা সেটা আলাদা রাখছি, কেন সাকসেসফুল সেটা দেখুন। রাজ্যের শাসক দল তারা বিরোধী যে সমস্ত বক্তব্য উঠে আসবে একদম সেটাকে দমন করবার চেষ্টা করবে। এটা সারা পৃথিবী জুড়ে শাসকের একটা নিয়ম। এই মুহূর্তে গণতন্ত্র গোল্লায় যাক, যে করে হোক সেটাকে দমন করে দাও, দিয়ে প্রশাসনিক ব্যবস্থা বা শাসন ব্যবস্থাকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখো। আমি সেই সাফল্যের কথা বলছি যে সেইটাতে এই শাসক দল কিভাবে সফল হয়েছে। আপনি খেয়াল করুন, আপনি যদি তলা থেকে হিসাব করেন, থানা নাকি অভিযোগ, এবং বহু ক্ষেত্রে এই অভিযোগ যে থানা ঠিকমতো আপনি যেটা অভিযোগ করবেন অভিযোগটা গ্রহণই করবে না। আর যদি গ্রহণ করে, থানার যে প্রাথমিক কাজ যে তদন্ত, সেই তদন্ত অধিকাংশ সময়ে রাজনৈতিক রঙে রাঙা হয়ে থাকে, এবং মোটামুটি ভাবে যেটা অতীত পরিসংখ্যান, সেটা বাম আমল বলুন, কংগ্রেস আমল বলুন, এই তৃণমূল আমল বলুন, মোটামুটি সেটা শাসক দল বা শাসক দলকে সন্তুষ্ট করে যে তদন্ত সেটাই তারা মোটামুটি করে থাকে, এবং আসল অপরাধকে, তথ্য প্রমাণকে চাপা দেওয়ার চেষ্টা করে, যেটা বারবার আদালতে উঠেছে। সে সারদা তদন্ত বলুন, মানে আরো প্রচুর তদন্ত আছে, কি ওটাকে বকটুই কাণ্ড বলুন, এরকম প্রচুর আছে বলে সময় নষ্ট করা। প্রসঙ্গটা হচ্ছে তাহলে থানা এই ভূমিকা। এরপরে সেই মানুষটা বিচার চাইতে কোথায় যেতে পারে? এই অভিযোগ না পেলে সে কোনো একজন লয়ারের কাছে গেল, গিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হলো। এইভাবে আদালত থেকে আদালত, আদালত থেকে আদালত ঘুরতে ঘুরতে কজন মানুষ বলুন তো যে হাইকোর্ট পর্যন্ত যেতে পারে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে? কাজেই আপনি যদি তলা থেকে ওপরটা দেখেন, প্রথমে থানা হলো না, তারপরে এসডিও অফিস বা ধরুন এসপি অফিস, ডিএম অফিস, তারপরে এই যে এটা ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যবস্থাটা, সেটা এই এসআইআর এর স্বয়ং নির্বাচন কমিশন তাদের উপরে বিরাট বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে, এবং এই এসআইআর প্রমাণ করে দিয়েছে। এবং গতকাল সুপ্রিম কোর্টের সমস্ত সওয়াল জবাব শেষ হওয়ার পরে যেটা বোঝা গেল, যে এই আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসের পরে যে পরিমাণ নাম বাদ পড়লো, প্রায় 25 লক্ষের কাছাকাছি, এটা কি সঠিক? এই যে ডকুমেন্ট আপলোড ভুলভাবে করা হয়েছে, জাল ডকুমেন্ট আপলোড করে দেওয়া হয়েছে, বা আপলোড করাই হয়নি, যেটা রাজ্যের বিরোধী দলও, বিজেপিও বিভিন্ন সময় অভিযোগ তুলেছে। কাজেই এই সমগ্র প্রসেসটা এইভাবে কি সঠিক বিচার পেল? তাহলে এই যে বিচার ব্যবস্থার আসল যে জায়গাটা, সেটা হচ্ছে সওয়াল জবাব। পারদর্শী সওয়াল জবাবের অভাবে বারবার এই রাজ্যের ঘটে যাওয়ার যে সমস্ত অপরাধগুলো, তার যে সঠিক বিচার, পাওনা বিচার, সেইটা বারবার মুখ থুবড়ে পড়ছে। আপনি খেয়াল করুন, ওইখানে ওই সুপ্রিম কোর্টে ভারতবর্ষের প্রথম সারির যে সমস্ত আইনজীবী, তারা কাদের হয়ে দাঁড়ায়? এই রাজ্যের শাসক দল, এই রাজ্য সরকারের পক্ষে প্রত্যেকটা মামলাতে। কে কে? প্রথম আসি কপিল সিব্বাল, তার দক্ষতা নিয়ে তো প্রশ্ন করবার কোনো কারণ নেই। তারপর অভিষেক মনু সিংভি, সমতুল একদম। মিস্টার শ্যাম দেওয়ান, এরা একজন মানে আইনজীবী হিসেবে মহারথী। তারপরে মেনকা গুরুস্বামী, সেম, আরো আছে। এনারা যখন কোনো একটা পিটিশন হয়, কি হয়, কোনো একটি মামলা যখন রুজু হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, একজন একটা পক্ষ তো থাকে, সেটা ধরা যাক রাজ্য সরকারের একটা পক্ষ হলো, তাহলে তার একজন আইনজীবী হবে। কিন্তু কি অসাধারণ কৌশল দেখুন, ওই মামলাটাকারী
ওই ওই শাসক দলেরই কোনো একজন নেতা, কোনো একজন মন্ত্রী বা কোনো একজন সদস্য ওই মামলায় আমি পার্টি হব বলে কোনো একটা অভিযোগ জানিয়ে পার্টি হয়ে যায়, আর একজন পার্টি হয়ে যায়, আর একজন পার্টি হয়ে যায়। ফলত ডিফেন্স কাউন্সিল যেটা বলা হয় যে আত্মপক্ষ সমর্থনের যে সমস্ত যে অংশটা বিচার ব্যবস্থায়, যে সরকার পক্ষ না, যে অপরাধটা হয়েছে এইটা প্রমাণ করবে কে? সরকার পক্ষ। আর অপরাধটা যে হয়নি বা আত্মপক্ষ সমর্থন করবে, বা ধরা যাক অভিযুক্তের পক্ষ, আরো ভালো বললে, সেখানে হয়ে যায় কি একটা দল তৈরি হয়ে যায়। আপনারা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন গতকালকেও এই যে টিম ওয়ার্ক, এই যে দলটা, এই দলটা প্রত্যেকটি মামলাতে উপস্থিত থাকে। প্রথম কথা, তারা ভারতবর্ষের শীর্ষতম বলা যায় স্তরের আইনজীবী, এবং পয়সা খরচা সেটা নিয়ে তো অভিযোগ আছেই, ছেড়েই দিন, ওটা তো এনারা বিপুল টাকার এক একটা কেসে অ্যাপিয়ার হতে বিপুল বিপুল টাকা, লক্ষ লক্ষ টাকা নেন, এবং সে প্রসঙ্গটা আলাদা। কিন্তু এই যে দলটা হয় উল্টো দিকে, আপনি দেখুন এই ছবিতেই দেখতে পাবেন, উল্টো দিকে যারা ধরুন এই সরকার পক্ষ, সেখানে কে সওয়াল করেন, হয় সেখানে সলিসিটর জেনারেল, বা ধরুন এই নির্বাচন কমিশনের ক্ষেত্রে যিনি আইনজীবী, এই সি কে নাইডু, এই মিস্টার নাইডু, সলিসিটর জেনারেল মিস্টার তুষার মেহতা, এরকম কেউ থাকেন, মিস্টার রাজু, ধরা যাক এনআইএ এর পক্ষ থেকে। তাহলে কি মামলাটা যখন সরে যাচ্ছে, অন্য একটা মামলা আসছে, হয়তো সেখানে এনআইএ এর পক্ষ থেকে একজন উপস্থিত হলেন, কি সিবিআই এর পক্ষ থেকে একজন আইনজীবী থাকলেন, কি ইডির পক্ষ থেকে একজন আইনজীবী থাকলেন। কিন্তু তার উল্টো দিকে যেটা থাকে সেটা হচ্ছে এই দলটা, যেটা দেখতে পাচ্ছেন। এই দলটা কিন্তু সব মামলায়, সেই অভয়া মামলা হোক, সেটা রেশন দুর্নীতি হোক, সেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, যা কিছু হোক, এই দলটা কিন্তু সমস্ত সওয়াল জবাবটা রাজ্য সরকার এবং রাজ্য শাসক দলের বিভিন্ন পার্টির হয়ে তারা করেন, যেটা আমরা এসআইআর পর্বেও দেখতে পেলাম। এখন ব্যাপারটা হয় যেটা আমরা এই আইপ্যাক ইডি কেসে যে সওয়াল জবাবটা চলছে, খেয়াল করে দেখবেন প্রত্যেকটি হিয়ারিং আমরা এই মানুষের ভাষায় তুলে ধরি, সেখানে নজর করবেন, সেখানেও এই দলটা উপস্থিত রয়েছে। প্রথম প্রায় দুটো তিনটে হিয়ারিং মিস্টার শ্যাম দেওয়ান এবং রাজ্যের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মিস্টার কপিল সিব্বাল, কেউ একজন ডিজিপির পক্ষ থেকে, কেউ একজন ধরুন তৎকালীন ডিজিপি, কেউ একজন পুলিশ কমিশনারের পক্ষ থেকে, এই যে নিয়োগ হয়ে গেল, গিয়ে এই দলটা তৈরি হলো, সেখানেও সেই মেনকা গুরুস্বামী, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান, এই টিমটা হাজির। এবং এই সওয়াল জবাবের একটা দীর্ঘ অংশ চোখ চেয়ে চেয়ে দেখছিলাম যে বিচারপতি মিশ্রার যে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে ইডি এবং আইপ্যাক কেসের যে সওয়াল জবাবটা চলছে, সেখানেও মিস্টার শ্যাম দেওয়ান একটা পুরো দিন 3.5 ঘন্টা ধরে মামলার যে মেনটেনেবিলিটি, মামলার যে গ্রহণযোগ্যতা, যে মামলাটা এই বেঞ্চে হতেই পারে না, এই মামলার কোনো অর্থই হয় না, এই সংবিধানে এই ধারা আছে, ওই ধারা আছে, এইখানে ওই রেফারেন্স আছে, ওই মামলার ওই রায় হয়েছে, ওই সুপ্রিম কোর্ট আগে ওই রায় দিয়েছিল, এই করে পাতার পর পাতা রিডিং পড়ে গেল একদিন। পরের দিন তিনি ওই একই কাজটা করলেন মিস্টার কপিল সিব্বাল, আরো একটা দিন ধরে করতে থাকলেন, সঙ্গে অভিষেক মনু সিংভি, তিনিও মাঝখানে অংশ নিলেন। ফলত পাশ থেকে, উল্টো দিক থেকে মিস্টার তুষার মেহতা, মিস্টার রাজু, এনারা যারা ওই কেসে অ্যাপিয়ার করছেন, ওই কেসে মূলত তুষার মেহতা অ্যাপিয়ার করছেন, সরকার পক্ষের হয়ে, ধরা যাক ইডির হয়ে একজন আছেন। তাহলে এই ব্যাপারটা হয় কি, এই যে সওয়াল জবাবটা কখনোই সেই অভয়াকাণ্ড থেকে অন্যান্য জায়গাতেও এরা এস্টাবলিশ করতে পারে না অপরাধটা অপরাধ। কখনো সিবিআই এর আইনজীবী তো করতে থাকে, কখনো ইডির আইনজীবীকে যখন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন যে আপনি মোটে এই এভিডেন্স পেয়েছেন, একটা সম্পত্তি বলতে মাত্র একটা সাইকেল আর একটা ইন্স্যুরেন্স, আর কিছু নয়, তিনি তো করতে থাকেন। এখন ব্যাপার হচ্ছে, এক্ষেত্রেও সমস্ত কটা মামলা যদি আপনারা এই ইউটিউব চ্যানেলে থাকে, সেগুলো যদি খোঁজ করে দেখেন, একটু ক্লিক করে দেখবেন, এই রাজ্য সরকারের সঙ্গে যে সমস্ত মামলাগুলো হয়েছে, সেটা হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্টেও ঠিক এইরকমই টিম এনাদের তৈরি থাকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকে, অন্যান্যরা থাকে।
সঙ্গে যদি অন্যান্য মামলাগুলোর ক্ষেত্রে বলি যে এই ধরুন মাননীয় বিকাশ ভট্টাচার্য মহাশয়, মাননীয় ফিরদৌস তামিম, এই গত মামলাটাতে, এই এসআইআর মামলাটাতে এনারা তো বাইরে এই সমস্ত রাজনৈতিক নেতা যারা আছেন, সেটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রে বলছি, শাসক দল বাদে, তারা বাইরে প্রচুর বড় বড় লেকচার দিচ্ছেন, এটা ভুল সেটা ভুল, ওই অন্যায় হয়েছে সেই মেনে নেব না। কিন্তু কোর্টে গিয়ে দেখবেন যে এদের আইনজীবীরা প্রায় কোনো কথাই বলেন না। এই দু তিনটে উদাহরণ দিচ্ছি। এই যে ফর্ম 7 নিয়ে রাজ্যের বিজেপি বিরোধী দল তারা যে এত কিছু বললেন, ওটার নিষ্পত্তি না হলে কোনো ভোটই হবে না, তাদের রাজ্য সভাপতি বললেন। কিন্তু এসআইআর মামলাতে তাদের পক্ষের কোনো রকম পার্টিও দেখলাম না, কোনো উকিলও দেখলাম না সেইটা নিয়ে সওয়াল জবাব করতে। সওয়াল জবাব কালকে কমপ্লিট হয়ে গেল, এসআইআর নিয়ে বিচারপতিদের রায়ও দেওয়া হয়ে গেল। সেটা অসাংবিধানিক রায়, আমরা বলেছি কত এপিসোডে, সেটা আলাদা ব্যাপার। পাশাপাশি খেয়াল করে দেখুন, এই সিপিএম কত কিছু বলে যে এই এসআইআর অবৈধ, এসআইআর মানে কি বলে, বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, ওই 60 লক্ষ মানুষের নাম ফিরিয়ে আনতে হবে, মোহাম্মদ সেলিম বলেছিলেন। অথচ তাদের আইনজীবী দেখুন, খেয়াল করে, পুরো সওয়াল জবাবটা আমাদের অন্য এপিসোডে রাখা আছে, একটু খুলে দেখে নেবেন। মাননীয় সব্যসাচী চট্টোপাধ্যায় অত্যন্ত বিদগ্ধ এবং মাননীয় আইনজীবী, ভীষণ শ্রদ্ধার তিনি। মাননীয় ফিরদৌস তামিম, অত্যন্ত রেসপেক্ট করা উচিত ওনাকে, শ্রদ্ধার, অত্যন্ত জ্ঞানী মানুষ। এনারা কই ওখানটায় গিয়ে তো সেইভাবে অ্যাগ্রেসিভ, যাকে বলে, সওয়াল জবাব করেন না। কাজে এই সবটা যদি আপনারা বিচার করে দেখেন, দেখবেন যে আসল বিচারটা হারিয়ে যাচ্ছে ঠিক এই জায়গাটাতে। একটা টিম ওয়ার্ক এই রাজ্য সরকারের, একদম সেই সুপ্রিম কোর্টে টিম দাঁড়িয়ে আছে, তারপরে হাইকোর্টে টিম দাঁড়িয়ে আছে। যদি কোনো মামলা একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে এজলাসটাই ভন্ডুল করে দাও। টিম অফ লয়ার্স সেখানে হাজির রয়েছে, কোনো ব্যবস্থা নেই তাদের এগেনস্টেও। রাজেশ শেখর মান্থা যাতে বিচারপতিদের চাপে ফেলে দেওয়া যায় সে ব্যবস্থাও রেডি আছে। লোয়ার কোর্টের বিচারপতিরা এমন এমন জায়গায়, অনেক সাক্ষাৎকারে অনেক জায়গায় উঠে এসেছে, অনেক রাজনৈতিক দল অভিযোগ করেছেন যে তারা বিচারের রায় দিতে পর্যন্ত ভয় পাচ্ছেন। আমাদের এই মানুষের ভাষার কমেন্ট বক্সে একজন মাননীয় বিচারপতি, যদিও আইডি থেকে তার নাম বোঝা যায় না, তিনি বলেছেন বিচারের চেয়ারে বসে বিচারের রায় দিতে পারছেন না। এই যেখানে জুডিশিয়ারির অবস্থা, লোয়ার জুডিশিয়ারি তো এই অবস্থা, পুরো জুডিশিয়ারি এই টিমটা শাসক দল তৈরি করে ফেলেছে। এমনকি লয়ারদের পর্যন্ত এমনভাবে সেট করা, আপনি যদি আপনার নিজের বিচার চেয়ে কোনো কোর্টে যেতে চান, সেই কোর্টে গিয়ে দেখলেন আপনি একজন লয়ারকে ঠিক করলেন, আপনার হয়ে সে লড়ছে, খানিকক্ষণ পরে, কিছুদিন পরে দেখলেন সেই উকিল, তাকে এমন পয়সা কুড়ি দিয়ে ব্যবস্থা করে ফেলা হলো, সে আপনার হাত থেকে বেরিয়ে গিয়ে অন্যের হয়ে কাজ করছে, মানে যাকে বলে বিক্রি হয়ে যাওয়া। এখন এই সিস্টেমটা ওদিকে জুডিশিয়ারিতে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থা, সেখানে একদম সেই মানে যাদেরকে সরিয়ে দিতে বাধ্য হলো নির্বাচন কমিশন, অভিযোগ আছে, অভিযোগের নিশ্চয়ই সত্যতা আছে, এইটুকু আমরা ধরে নেব সাধারণ মানুষ হিসেবে। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, তাদেরকে সেই পর্যায় থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। পুলিশ কমিশনার, ডিজিপি, ডিজি, ডিআইজি, তারপরে বিডিও, এসডিও, সমস্ত সরিয়ে দিচ্ছেন। তাহলে নিশ্চয়ই সেখানে অভিযোগের সত্যতা আছে। ওসি, তাহলে এই যে পুরো টিমটা শাসক দল তৈরি করে ফেলেছে, এই টিম ওয়ার্কটা বিচারের রায় পর্যন্ত, সঠিক বিচারের রায় পর্যন্ত পৌঁছচ্ছে না। বিচার হারিয়ে, মানে সঠিক বিচার এই ঘোলা জলের মধ্যে হারিয়ে যাচ্ছে। এবং অধিকাংশ সময় এটা সবসময় যে কোর্টকে নিয়ে সমালোচনা করা উচিত তা না। কোর্ট যদি আবার ঠিকভাবে তথ্য প্রমাণ না পায়, তার মানে অপরাধটার হয়ে যদি সঠিক সওয়াল জবাব কেউ না করে, তাহলে কোর্টই বা করবে কি? সঠিক অপরাধটাকে যদি সঠিকভাবে তথ্য প্রমাণ সহকারে জোরদার সওয়ালের সঙ্গে সেটাকে তুলে ধরা না হয়, তাহলে বিচারপতিরাই বা রায়টা কিভাবে দেবেন? প্রচুর মামলা, প্রচুর রায় এইভাবে হারিয়ে যাচ্ছে গোল্লায়। এবং এই যে সমস্ত রাজনৈতিক নেতারা গলার শির ফুলিয়ে চিৎকার করেন, তারা ভাবুন যে মানুষের বিচার পাওয়ার অধিকার আছে। ওই স্টেজে দাঁড়িয়ে, কোনো ক্যামেরার সামনে, টিভি চ্যানেলে বসে আইনের শিক্ষা দানের কোনো প্রয়োজন নেই। আদালতে যান, সঠিকভাবে সেই সওয়াল জবাবটা যদি আপনারা করেন এবং মানুষকে তার বিচার এনে দেওয়ার জন্য আন্তরিকভাবে সচেষ্ট হন, তাহলে এই রাজ্যের
অবস্থা হয়তো কিছুটা হলেও বদলাতে পারে। এপিসোডটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, সেই জন্য হয়তো একটু লেন্দি হলো, বলতে গিয়ে আরো অনেক পয়েন্ট থাকে সেগুলো ভুলে যাই। আগামী এপিসোডগুলোতে সেগুলো অবশ্যই নিয়ে আসবো। আপনারা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ারের মাধ্যমে আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিন আপনাদের যে মতামতগুলো, এবং আপনারা একটু সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। এই এপিসোডে এই পর্যন্ত। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।